এবার আমরা আলোচনা করব স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে। এটি ট্রপোস্ফিয়ারের উপরিভাগ থেকে ৪৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে খুব কম পরিমাণ বায়ু থাকায় এবং ধূলিকণা ও জলকণা না থাকায় মেঘ, বৃষ্টি, ঝড় কিছুই হয় না। অর্থাৎ এখানে ধূলিকণা কম থাকায়, জলকণা না থাকায় এখানে মেঘ, বৃষ্টি, ঝড় কিছুই হয় না। তাই একে শান্ত মণ্ডলও বলে। জেট প্লেনগুলি এই স্তর দিয়ে চলাচল করে। জেট প্লেনগুলো যে চলে সেগুলো এই স্পিয়ার দিয়ে চলাচল করে। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে। যত উপরে যাবে এখানে উষ্ণতা বাড়বে কিন্তু চাপ কমে। এখানে অক্সিজেন প্রায় না থাকায় শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। এখানে অক্সিজেন প্রায় নেই বললেই চলে, তাই শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। এই অঞ্চলে ওজোন গ্যাস সমৃদ্ধ একটি স্তর আছে যেটি ভূপৃষ্ঠ সাপেক্ষে ১৬ কিলোমিটার ওপর থেকে শুরু হয়ে ৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এখানে নতুন একটা কী আমরা জানলাম, এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস সমৃদ্ধ একটি স্তর আছে। সেটা কোথা থেকে শুরু? ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার উচ্চতা থেকে ৩০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। মানে ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার উচ্চতা থেকে শুরু মানেটা কি? ট্রপোস্ফিয়ার হচ্ছে ১২ কিলোমিটার পর্যন্ত। ১২ কিলোমিটারের উপরে আরও ৪ কিলোমিটার গেলে ১৬ কিলোমিটার। ১৬ কিলোমিটার থেকে ওজোন স্তর শুরু। আর ওজোন স্তর শেষ কোথায়? ৩০ কিলোমিটার পর্যন্ত। তাই এখানে ওজোন গ্যাস আছে বলে এই স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। বায়ুমণ্ডলে মোট ওজোন গ্যাসের শতকরা ৯০ ভাগই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উচ্চতার সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না তাকে স্ট্র্যাটোপজ বলে। আবার সেই যে এরকম ছিল ট্রপোপজ, এখানে সেরকম স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজে কোনো উচ্চতার সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এই পজ বানানটা স্পেলিংটা ইংলিশে কিন্তু PAUSE, পজ। এরপরে আমরা জানবো মেসোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ থেকে ৪৫ থেকে ৮৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে সামান্য পরিমাণ নাইট্রোজেন, অক্সিজেন আয়ন O2+ এবং নাইট্রোজেন মনোঅক্সাইড আয়ন NO+ থাকে। এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। এইটা হচ্ছে মেসোস্ফিয়ার, হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে কুলেস্ট বা শীতলতম এরিয়া। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরে উষ্ণতা ও চাপ উভয়ই কমে। মেসোস্ফিয়ারের শেষ সীমায় যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধিতেও উষ্ণতা স্থির থাকে -১০০ ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে মেসোপজ বলে। সেম যেরকম জানলাম ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, সেরকম এখানে মেসোপজে উচ্চতা বৃদ্ধিতে আর উষ্ণতা বাড়ে না, সেখানে প্রায় অলমোস্ট একই রকম উষ্ণতা থাকে, সেটা -১০০ ডিগ্রি সেলসিয়াস। মানে পুরো মেসোস্ফিয়ারে কিন্তু -১০০ ডিগ্রি সেলসিয়াস নয়, এটা যেখানে মেসোপজ সেই এলাকাটায়, মানে যেখানে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে সেই এলাকাটাতে। থার্মোস্ফিয়ার কি আছে? এটি ভূপৃষ্ঠের সাপেক্ষে ৮৫ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে ১২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তাহলে কি জানলাম? এখানে উষ্ণতা বাড়ে, সেটা কার জন্য বাড়ে? কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে এই অঞ্চলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বেড়ে বেড়ে প্রায় ১২০০ ডিগ্রি সেলসিয়াস হয়। আচ্ছা, তাহলে এখানে একটা নতুন জানলাম, কি জানলাম? কসমিক রশ্মি বা কসমিক রে। তাহলে এবার আমরা দেখে নিই একটু কসমিক রেটা কী জিনিস। কসমিক রে ইন, তোমরা যেহেতু সবাই বাংলায় বুঝতে সুবিধা, বাংলায় দেখি কি লিখছে। এই দেখো কি সুন্দর, এইটা কিন্তু অনেক বইয়ে লেখা আছে। মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মিকে কিন্তু কসমিক রে বলা হয়, যেটা কিন্তু ওখানে ইংলিশটাই বাংলায় লেখা আছে। তাহলে এটা মনে রাখবে, বইয়ে পাশে লিখে রাখো কসমিক রের পাশে, ওটা আরেকটা নাম মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মিটা কী জিনিস? মহাজাগতিক রশ্মি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন এবং অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন চার্জিত কণার স্রোত। মানে এখানে চার্জড পার্টিকেল বা চার্জিত কণার এখান দিয়ে চলাচল করে, যা মহাশূন্যের বিভিন্ন উৎস থেকে পৃথিবীতে এসে পৌঁছায়। এগুলো প্রায় আলোর গতির সমান বেগে চলতে পারে। তাহলে বুঝতে পারলে এটার প্রধান বৈশিষ্ট্য কি? এখানে মূলত প্রোটন, হিলিয়াম, নিউক্লিয়াস বা আলফা কণা এগুলো থাকে। এগুলো পরে আস্তে আস্তে ডিটেলস জানতে পারো। তাহলে আমরা একটা কসমিক রে কী সেটা কি বুঝতে পারলাম। সেটা হচ্ছে এক ধরনের অনেকগুলো
অনেক রকমের চার্জ পার্টিকেল, মানে চার্জিত কণা বা চার্জ পার্টিকেল বা আয়নিত কণা, যেটা ওই এলাকা দিয়ে প্রায় আলোর বেগে যাতায়াত করে। তার মধ্যে কী কী আছে? মেইনলি প্রোটন, হিলিয়াম নিউক্লিয়াস বা অথবা আলফা কণা, হ্যাঁ, এবং সামান্য পরিমাণে ইলেকট্রন ও ভারী মৌলের নিউক্লিয়াস থাকে। বোঝা গেল? এরপরে ডিটেলস জানতে গেলে তোমরা পড়ে নেবে, হ্যাঁ, মনে হয় না এখন দরকার আছে বলে। জানার জন্য পড়তে পারো, কিন্তু এই মুহূর্তে তোমাদের লেভেলে এটা ডিটেলসে বইয়ের না জানলেও চলবে। তাহলে কী হলো? হ্যাঁ, কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে এই অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পায়। হয়ে গেল। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। কী হলো ব্যাপারটা? এটা নতুন, থার্মোস্ফিয়ারে কোনো এয়ার নেই, তাই আকাশ কালো দেখায়। এয়ার নেই বলে আকাশ কালো দেখায় কেন? আমাদের আকাশ কালো দেখায় না, কেননা আমাদের এখানে এয়ার বা বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডলে কী আছে? ছোটো ছোটো ধূলিকণা, যেগুলো আমরা চোখে দেখতে পাই না। সেই ধূলিকণাগুলোতে কী হয়? সূর্যের আলো এসে ওই ধূলিকণার উপর পড়ে, সেটা বিভিন্ন দিকে রিফ্লেকশন হয় বা প্রতিফলন হয়ে, তার জন্য আমরা দেখতে পাই যে আকাশে আলো আছে, কালো নয়। কিন্তু ওখানে বায়ু নেই, তাই কোনো ধূলিকণা নেই, তাই কোনো আলোর রিফ্লেকশন বা প্রতিফলন হয় না কিছু, তাই ওখানে আকাশটা কালো দেখায়। তাহলে থার্মোস্ফিয়ারের আকাশ কালো, এবং তার কারণ কি সেটা আমি বলে দিলাম। থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই এই অংশকে আয়নোস্ফিয়ারও বলা হয়। কী হলো? থার্মোস্ফিয়ারে যে একটা অংশে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, হ্যাঁ, তাই এই এলাকাকে আয়নোস্ফিয়ারও বলে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, থার্মোস্ফিয়ার আরেকটা নাম আয়নোস্ফিয়ার, বা আয়নোস্ফিয়ার কোন স্তরের মধ্যে অবস্থিত, তখন বলতে হবে থার্মোস্ফিয়ারের মধ্যে। এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই এই এলাকা থেকে রেডিও ওয়েভ, হ্যাঁ, বা রেডিও তরঙ্গ, মানে আমরা যে আকাশবাণী রেডিও এইসব শুনি না, ওটা কী হয়? এয়ারে তো ওই সাউন্ডটাকে ইয়ে করা হয়, মেশিনের মাধ্যমে তোমার তরঙ্গের আকার ছাড়া হয়। সেই তরঙ্গটা এই আয়নোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে বা রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে ফিরে আসে, এবং সেটা বিভিন্ন দিকে ছড়ায়, বা যেখানে যেখানে ক্যাচার আছে সেখানে গিয়ে সেইগুলো ক্যাচ করে। তাই বেতার যোগাযোগ সম্ভব হয়, অর্থাৎ এই আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের জন্য বেতার যোগাযোগ সম্ভব হয়। এই স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে। এই আয়নোস্ফিয়ারেই কিন্তু আমরা স্পেস স্টেশন যে শুনি বিভিন্ন, সেগুলো বানায়, বলে সেইগুলো এই স্থানগুলোতে রাখে। এই স্তরেই দেখা যায় মেরুজ্যোতি। মেরুজ্যোতি যেটা ভূগোলে তোমরা পড়েছো, দেখা যায়, সেইটা এই অঞ্চলেই দেখা যায়। এক্সোস্ফিয়ার, এবার সবার লাস্টে হচ্ছে, আচ্ছা, থার্মোস্ফিয়ার, থার্মো কথার মানে হচ্ছে তাপ, আগের স্তরটা, সেই এখানে তাপমাত্রা বাড়ে বলেই নামটা হয়েছে থার্মোস্ফিয়ার। এরপরে আসি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কথাটা মানে, এক্সো মানে এক্সিট থেকে এসছে, এক্সোস্ফিয়ার মানে সবার শেষ। এটি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার অপেক্ষা বেশি উচ্চতার অঞ্চল। এটি প্রায় 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এবং এর উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি, এর আরও বেশি তাপমাত্রা। এই স্তরে হাইড্রোজেন, H2 ও হিলিয়াম গ্যাস থাকে। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ যে আমরা স্যাটেলাইট পাঠাই পৃথিবী থেকে, সেটা এই এক্সোস্ফিয়ার এরিয়াতে থাকে। স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন রকম যোগাযোগ ব্যবস্থায় সাহায্য করে, প্লাস বিভিন্ন রকম ওই আবহাওয়ার খবর বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর, যেগুলো স্যাটেলাইটে ক্যাপচার করে, সেইগুলো এই স্যাটেলাইটগুলো বা কৃত্রিম উপগ্রহগুলো এই এক্সোস্ফিয়ার এলাকায় থাকে। এরপরে আমরা জানব বায়ুর পরিচলন স্রোত এবং ঝড়। আচ্ছা, বায়ুর পরিচালন স্রোত। সূর্যের তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো অঞ্চলের বায়ু উত্তপ্ত হলে তার আয়তন প্রসারণের জন্য ঘনত্ব কমে যায়। মানে সূর্যের তাপে যখন কোনো এলাকার বায়ু গরম হয়ে যায়, সেই তাপের কারণে বায়ুর ঘনত্ব কমে যায়, এবং ওই ঘনত্ব কমে গেল মানে বায়ু হালকা হয়ে গেল, সেই হালকা বায়ু ওপরের দিকে উঠে যায়, ফলে ওই অঞ্চলে বায়ুচাপ কমে যায়। সেই এলাকাটা তাহলে বায়ুচাপ কমে গেছে, মানে শূন্যস্থান বা নিম্নচাপ হয়েছে। তখন কি করে? অন্য অঞ্চলের বেশি চাপযুক্ত ঠান্ডা বায়ু ছুটে আসে। মানে এখানে গরম হয়ে বায়ু উপরে উঠে গেছে, তাই এখানে নিম্নচাপ হয়ে গেছে বা চাপ কমে গেছে। তাই এবার তার আশেপাশের এলাকায় যেখানে তাপমাত্রা কম, সেখানে তো বায়ু ঘন, সেখানে বায়ুর চাপ বেশি,
তাহলে বেশি চাপ থেকে কম চাপের দিকে বায়ু ছুটে ছুটে আসছে, তাহলে সেই বেশি বেগে সেই উচ্চ বেশি চাপযুক্ত যে ঠান্ডা বায়ু যেখানে নিম্নচাপ আছে সেখানে ছুটে আসে সেই স্থান পূরণ করার জন্য। এর ফলে কি হয়, এই প্রক্রিয়ার নাম বায়ুর পরিচালন। এই পরিচালন প্রক্রিয়ার ফলে বায়ুর মধ্যে যে প্রবহমানতার সৃষ্টি হয়, প্রবহমান মানে মানে এই যে সবসময় চলন, চলন মানে হচ্ছে প্রবহমান, তাকে পরিচালন স্রোত বলে। এই যে ঠান্ডা জায়গা থেকে গরম জায়গায় বায়ুটা আসছে, এই স্রোতটা হচ্ছে পরিচালন স্রোত। সমুদ্র বায়ু ও স্থলবায়ু সৃষ্টির কারণও হলো পরিচালন স্রোত। এর আগে তোমরা পড়েছো ভূগোলে সমুদ্র বায়ু স্থলবায়ু, সেটাও কিন্তু এই পরিচালন স্রোতের জন্যই হয়, মানে ঠান্ডা জায়গা থেকে গরম জায়গায় বায়ু চলাচল। বায়ু প্রবাহ, উষ্ণতার তারতম্যের জন্য যখন সংলগ্ন অঞ্চলে বায়ুচাপের পার্থক্য হয় এবং তার ফলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে অনুভূমিকভাবে বায়ু ধাবমান হয়, তখন তাকে বায়ু চলন বা বায়ু প্রবাহ বলে। মানে যেরকম ঠান্ডা এলাকায় চাপ কম, তাপমাত্রা বেশি হওয়ার জন্য, আর পাশের এলাকায় চাপ বেশি, সেখান থেকে বায়ু এই গরম এলাকায়, নিম্নচাপযুক্ত এলাকায় অনুভূমিকভাবে ধাবমান হয়, মানে ভূপৃষ্ঠের সমান্তরালভাবে ওইখানে ছুটে যায়, তখন সেটা বায়ু প্রবাহ হয়। ঝড় কী জিনিস? কোনো কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো অঞ্চলের বায়ু অধিক উত্তপ্ত হলে ওই অঞ্চলে বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়, যেটা এতক্ষণ বলা হলো। ফলে ওই অঞ্চলের বায়ুমণ্ডলে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ু ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। বায়ুচাপের পার্থক্য যত বেশি হয়, বায়ুচাপ সামান্য করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ু তত বেশি গতিবেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। মানে খুব গরম হয়, সেখানে যে অতিরিক্ত নিম্নচাপ সৃষ্টি হয়, তখন কি হয়, আশেপাশের ঠান্ডা এলাকা থেকে বায়ু প্রচণ্ড বেগে সেই এলাকায় ছুটে আসে এবং তখনই ঝড় বা স্টর্ম সৃষ্টি হয়। এর আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে, বিধ্বংসী ঝড়, যেরকম সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো, এই নামগুলো তোমাদের জানতে হবে। এছাড়া আরও তোমরা যেগুলো দেখেছো, আমফান, আয়লা, লায়লা, এইসবগুলো কিন্তু এই ঝড়ের বিভিন্ন নাম। এবার আসি এই চ্যাপ্টারের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি? ওজোন স্তর বা ওজোন লেয়ার। এর আগেই পড়েছি আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন থাকে, তার জন্য ওর আর একটা নাম ওজোনোস্ফিয়ারও হয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর, ওজোন লেয়ার, সূর্যকিরণের ক্ষতিকার অতি বেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীতে আসতে বাধা দেয় এবং জীবজগৎকে ওই ভয়ঙ্কর রশ্মির হাত থেকে রক্ষা করে। তাহলে ওজোন কি কাজ করে? সেটা ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়, কেননা এই আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু জীবজগতের পক্ষে ক্ষতিকর, তাই এটা জীবজগতের জন্য ভালো ওজোন লেয়ারটা। হ্যাঁ, এটা কি হলো, আর তারপরে কি বলছে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। যেহেতু ওটা অতিবেগুনি রশ্মিকে আটকে দিচ্ছে পর্দার মতো, তার জন্য এটাকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। এবার কি ওজোন স্তরের সৃষ্টি, কিভাবে ওজোন গ্যাস বা ওজোন লেয়ারটা তৈরি হয়? ওজোন অণুর উৎপাদন। ওজোন অণুর উৎপাদনটা কীভাবে হচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু, মানে O2, যেটা নর্মাল অক্সিজেন অণু, কম তরঙ্গ দৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে। মানে কি বলছে, ওজোন ওই স্ট্র্যাটোস্ফিয়ারে যেখানে অক্সিজেন অণু আছে, সে কম তরঙ্গদৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে ওয়েভ লেন্থ, সেটা যে উল্টো করে ওয়াইয়ের মতো সাইনটা লেখা আছে, ওটাকে ল্যামডা বলে। এটা মনে রাখবে, এটা কিন্তু ল্যামডা মানেই বুঝবে সেখানে তরঙ্গদৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে অক্সিজেন অণু কী করে, কম তরঙ্গদৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি শোষণ করে কী করে, ভেঙে যায়, ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। মানে দুটো O2 মিলে একটা অক্সিজেন অণু ছিল, দুটো অক্সিজেন মিলে সেটা কম তরঙ্গদৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি শোষণ করে দুটো অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু তৈরি করে। তাহলে কি হলো, একটা ওজোন অণু ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণু তৈরি করলো, O মাইনাস মাইনাস। এবার ওইখানে কি আছে, তাহলে অক্সিজেন পরমাণু আছে প্লাস অক্সিজেন অণু আছে, এই মিশ্রণ একটা তৈরি হলো। তাহলে এখানে ওই অক্সিজেন পরমাণু, ওই যে আরও অক্সিজেন অণু আছে, তার সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করে। ওজোন গ্যাসের সংকেত কি আমরা জানি, O3। তাহলে অক্সিজেনের সংকেত হচ্ছে O2,
আর তার সঙ্গে O2 সঙ্গে যুক্ত হলো একটা অক্সিজেন পরমাণু মানে একটা O, তাহলে দুটো O2 দুটো অক্সিজেন মানে O2 প্লাস একটা O মানে তিনটে ও অক্সিজেন হলো, সেইটা মিলেই হলো ওজন গ্যাস, তার জন্য ওজনের সংকেত হলো O3। দেখো এখানে এবার এই সমীকরণ দিয়ে বোঝানো আছে কিভাবে ওজন অণু গঠিত হয়। দেখো এই মাঝখানে এই যে সমীকরণটা আছে স্ক্রিনের মাঝখানে, এখানে কি বলেছে O2 মানে অক্সিজেন, সেখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দিয়ে ওপরে আছে কম তরঙ্গদৈর্ঘ্যের আলট্রাভায়োলেট রশ্মি, আর নিচে আছে ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু 240 ন্যানোমিটার। দেখো না এখানে একটা নতুন সাইন, নিচে ল্যামডা, তোমরা লেস দ্যান সাইন জানো, লেস দ্যান সাইনের যে নিচে আর একটা দাগ দেওয়া আছে এটার মানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, এটা লেস দ্যান সাইন আর সমান সমান চিহ্ন দুটো মিলিয়ে তৈরি হয়েছে, তাই এর নাম হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু। এর মানেটা কি, ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 240 মানে হচ্ছে এখানে তরঙ্গদৈর্ঘ্য, এই যে কম তরঙ্গদৈর্ঘ্য যে এখানে কাজ করবে সেটা কে, সেই তরঙ্গদৈর্ঘ্যের মান হতে হবে 240 থেকে ছোট অথবা 240, লেস দ্যান মানে ছোট, তাহলে তুমি যদি আগে লেস দ্যানের কথা ভাবো তাহলে লেস দ্যান 240 মানে 240 থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্য, আর নিচে যে একটা সমান সমান সাইনের চিহ্নটা দেওয়া আছে মানে 240 থেকে ছোটও হতে পারে আবার 240-এর সমানও হতে পারে, এই মানেটা বুঝে রাখবো ভালো করে। আর এটা ধরো অন্য জায়গায় এটা থাকতে পারে, অন্যরকম থাকতে পারে, যেমন গ্রেটার দ্যান 240 যদি হতো, গ্রেটার দ্যান ইকুয়াল টু, তখন কী করতো সাইনটা ঘুরে যেত, একটা গ্রেটার দ্যানের সাইন হতো, তার নিচের দিকে এরকম একটা সমান সমান চিহ্নের একটা যুক্ত করে দেওয়া হতো, তখন হতো গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে ওটার থেকে বড় হবে অথবা ওর সমান হবে। তাহলে এখানে ল্যামডা লেস দ্যান 240 ন্যানোমিটার মানে ল্যামডা এখানে তরঙ্গদৈর্ঘ্য 240 থেকে ছোট অথবা সমান হবে, বোঝা গেল। তাহলে একটা যে কোনো বিক্রিয়া বা যে কোনো ভাঙাচোরা ঘটতে গেলে একটা শর্ত বা কন্ডিশান লাগে, এখানে কে ভাঙবে, অক্সিজেনটা ভাঙবে, তার কি হলে ভাঙবে, সে কম তরঙ্গদৈর্ঘ্য মানে 240 বা তার কম ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো, তার উপর আলট্রাভায়োলেট আলো বা অতিবেগুনি রশ্মি তার উপর পড়লে সে ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণু তৈরি করে, ও প্লাস ও মানে দুটো আলাদা হয়ে গেল O2টা, এখানে NM মানে হচ্ছে ন্যানোমিটার হয়ে গেল। তাহলে অক্সিজেন ভেঙে গেল দুটো অক্সিজেন পরমাণুতে। এবার কী হলো, আমি কী বললাম এখানে তাহলে কী থাকলো ওই এলাকাটায়, তাহলে দুটো ওখানে অক্সিজেন পরমাণু আছে কিছু, আবার কিছু অক্সিজেন অণু আছে, তাহলে এই অক্সিজেন অণু আর পরমাণু দুটো আবার দেখো যুক্ত হয়ে তৈরি করলো O3 মানে ওজন। তাহলে ওজন কীভাবে তৈরি হয় বুঝে গেলে। তারপরে কি বলছি দেখো, এখানে হলো ওজন অণুর উৎপাদন হলো, এবার কি দেখাচ্ছে ওজন অণুর বিয়োজন, তাহলে বিয়োজন কী করে হয় সেইটা দেখো। আবার উৎপন্ন ওজন বেশি তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে বিয়োজিত হয়। দেখো আগে কী ছিল, যা ছিল তার উল্টো, আগে ছিল অক্সিজেনটা কম তরঙ্গদৈর্ঘ্যের আলোতে ভেঙে গিয়ে ওজন তৈরি করলো, এখানে কী হলো ওজন গ্যাসটা বেশি তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, তাহলে ওজন গ্যাসে যে বেশি তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি পড়লো সে বিয়োজিত হয়ে অক্সিজেন অণু তৈরি করলো। তাহলে দেখো ওজন সেখানে কী হলো, বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলট্রাভায়োলেট রশ্মি, সেই তরঙ্গদৈর্ঘ্যের মানটা কত দেখো নিচে দেওয়া আছে, লেস দ্যান ইকুয়াল টু 300 ন্যানোমিটার মানে 300 ন্যানোমিটার অথবা তার থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো যখন ওই ওজনের উপর পড়ছে তখন ওজনটা অক্সিজেন অণু O2 প্লাস অক্সিজেন পরমাণু O এতে ভেঙে যাচ্ছে, হলো। এইখানে দেখো এবার কি হলো, ওই জায়গাটা এখানে গিয়ে তাহলে কী কী থাকলো, দেখো ওপরের রিয়াকশানে যখন ওজন তৈরি হচ্ছে সেখানে O থাকলো, এখানেও ওজন ভেঙে গিয়ে একটা O তৈরি হলো অক্সিজেন পরমাণু, আবার একটা অক্সিজেন অণু আছে নতুন করেও তৈরি হলো, আবার এমনি নর্মাল অক্সিজেন অণু ওখানে আছে, তাহলে অক্সিজেন অণু আছে অক্সিজেন পরমাণু আছে প্লাস ওই এলাকায় ওজন গ্যাস আছে, তাহলে তিনটে জিনিস আছে, অক্সিজেন অণু অক্সিজেন পরমাণু ওজন গ্যাস। তাহলে এখানে আগে তো অক্সিজেন অণু আর পরমাণু রিয়াকশান দিয়ে ওজন তৈরি সেটা দেখেছো, তাহলে এখানে একটা কী হলো, আবার এই ওজন গ্যাসের সঙ্গে একটা যদি অক্সিজেন পরমাণু যুক্ত হয় মানে তিনটে অক্সিজেন পরমাণুর একটা ওজন O3, আবার তার সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে চারটে অক্সিজেন পরমাণু হয়ে গেলে
তাহলে চারটে অক্সিজেন পরমাণু ওজনের সাথে, তাহলে ওজনের সাথে আরেকটা অক্সিজেন পরমাণু যখন মিলছে তখন চারটে অক্সিজেন পরমাণু হয়ে যাচ্ছে। সেই চারটে থেকে পরমাণু থেকে কী হয়েছে, দুটো অক্সিজেন অণু তৈরি হয়ে গেল। তাহলে O3+O ইকুয়াল ওই টিক চিহ্ন বা তোমার সমান সমান চিহ্ন বা কী বলো সমীকরণ চিহ্ন দিয়ে 2O2। তাহলে ওজন প্লাস অক্সিজেন পরমাণু বিক্রিয়া করে দুটো অক্সিজেন অণু তৈরি করলো। তাহলে বিয়োজন কী হলো, ওজন অণুর বিয়োজন বুঝতে পারলে। তাহলে ওজনটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি 300 বা তার কম ন্যানোমিটারে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু তো ভেঙে গেল। সেই অক্সিজেন একটা পরমাণু ওজনের সঙ্গে যুক্ত হলো, ওজনের শক্তি যুক্ত হয়ে দুটো অক্সিজেন অণু তৈরি করলো। তাহলে কী হলো, ওজনটা ভেঙে গেলো, ওজন আর থাকলো না। তাহলে এটাই হলো বিয়োজন। তাহলে ওজন স্তরে এই দুটি বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ওজন অণুর উৎপাদন আর ওজন অণুর বিয়োজন, এই দুটি বিপরীত প্রক্রিয়া হ্যাঁ চক্রাকারে চলতে থাকে, মানে কন্টিনিউয়াস চলছে, একটার পর একটা হয়েই যাচ্ছে, সাইকেলের মতো ঘুরেই যাচ্ছে, মানে একই জিনিস বারবার ঘটে যাচ্ছে, তাই চক্রাকারে চলতে থাকে এবং একটি গতিশীল সাম্যের সৃষ্টি করে। এই যে পরপর চলছে, একবার ওজন তৈরি হচ্ছে আবার ভাঙছে, তৈরি হচ্ছে ভাঙছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বা গতিশীল সাম্য বা একটা ব্যালেন্স তৈরি করছে কন্টিনিউয়াস, সেটাকে বলতে গতিশীল সাম্যের সৃষ্টি হচ্ছে। এই সাম্যাবস্থার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন গ্যাসের পরিমাণ স্থির থাকে। তাহলে এই সাম্যাবস্থা মানে একবার অক্সিজেন থেকে ওজন তৈরি হচ্ছে, আবার ওজন ভাঙছে, আবার তৈরি হচ্ছে, তাহলে এটা ব্যালেন্স কন্টিনিউ ভাঙছে করছে, তাই এটা কন্টিনিউয়াস বা ওজন গ্যাসের পরিমাণ স্থির থাকছে। নাহলে কিন্তু বাড়া কমা চলতো যদি কোনোটা কম বেশি হতো। বোঝা গেল? এটা ভালো করে বারবার করে মন দিয়ে পড়বে। যেই কথাগুলো আমি বললাম প্রত্যেকটা চিহ্নর মানে কি, প্রত্যেকটা রিয়াকশান কেমনভাবে হচ্ছে, বেশি তরঙ্গ, প্রত্যেকটা রিয়াকশান হতে গেলে কি কি কন্ডিশান বা শর্ত পূরণ করতে হচ্ছে, যেমন কম তরঙ্গ দৈর্ঘ্যের আলট্রাভায়োলেট রশ্মি না বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলট্রাভায়োলেট রশ্মি, এবং তার ভ্যালু কত, << 240 না <> 340, এগুলো মনে রাখতে হবে। এবার তার পরে কি টপিক আছে, ওজন গহ্বর সৃষ্টি। ওজন গহ্বর কি করে সৃষ্টি হচ্ছে? আচ্ছা, ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান 1982 সালে সর্বপ্রথম লক্ষ্য করেন অ্যান্টার্কটিকা অঞ্চলের উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওজন স্তর পাতলা হয়ে যাওয়ার এই ঘটনাকে বলে ওজন স্তরের ক্ষয় বা ওজন ছিদ্র বা ওজন গহ্বর সৃষ্টি। তাহলে ওজন গহ্বরটা কী জিনিস? ওজন স্তর যদি কোনো জায়গায় ক্ষয় হয়ে যায় তা বা পাতলা হয়ে যায়, সেইটাকে বলা হয় ওজন গহ্বর সৃষ্টি। সেটা প্রথম বিজ্ঞানী ফোরম্যান লক্ষ্য করেন কোথায়? অ্যান্টার্কটিকা মহাদেশের বায়ুমণ্ডলে। আচ্ছা, এখানে দেখো ওজন স্তর এই যে ক্ষয় বা ধ্বংস হচ্ছে, তার কারণটা কি? ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগগুলি হলো কী কী, সেটা এখানে দেওয়া আছে। আর এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখো, এই যে বায়ুমণ্ডল, বাদিকে দেখো বায়ুমণ্ডলের একটা টিক চিহ্ন দিয়ে ব্র্যাকেট করা আছে, ওপর নিচে এই এলাকাটা হচ্ছে বায়ুমণ্ডল। এটা কোথায়? দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকাতে। উপরে যে এই উপরে কোথায় গেল, এই যে উপরে বায়ুমণ্ডলে যে পর্দার মতো ব্লু ব্লু কালার দিয়ে গেছে, এটা বায়ুমণ্ডল। মাঝখানে দেখো দেখাচ্ছে যেখানে ওজন স্তর পাতলা হয়ে গেছে আর দুই দিকে ঠিকঠাক আছে, দুই দিকে মোটা আছে। তাহলে এই যে ওখানটা একটা ওজন গহ্বর তৈরি হচ্ছে, সেখান দিয়ে পৃথিবীতে বেশি ওই অতিবেগুনি রশ্মি চলে আসছে, সেটা টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছে। তাহলে এই ওজন স্তরের ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগগুলো কী কী, সেটা এর পরের টপিক। সেগুলো হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন এবং অন্যান্য আরও গ্যাস আছে, যেটা আমরা এখানে পড়ব। প্রথমেই যেটা দেওয়া আছে ক্লোরোফ্লুরোকার্বন, CFC। এই CFC হচ্ছে পুরো কথা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এর উৎস কী? উৎস হচ্ছে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে। রেফ্রিজারেটর মানে ফ্রিজ, আর বাতানুকূল যন্ত্র মানে এসি। এই এসিতে হিমায়ক বা ঠান্ডা করার জন্য যে পদার্থ ও গ্যাস দরকার, সেইটা হিসাবে কাজ করে কে? CFC। নাম্বার 2 কী বলছে? সোর্স বা উৎস, অ্যারোসল স্প্রে। অ্যারোসল স্প্রে বিভিন্ন যে স্প্রে
হ্যাঁ, সেখানটায় কিন্তু চালক রূপে এই সিএফসি থাকে। ফোম তৈরিতে কিন্তু এই সিএফসি কাজে লাগে। অগ্নি নির্বাপক যন্ত্রের উপাদান রূপেও কাজে লাগে। ইলেকট্রনিক যন্ত্রে বিভিন্ন রকম ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারক রূপে মানে ক্লিন করতে সিএফসি কাজে লাগে। কি বলছে, ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারক রূপে যে সিএফসি ব্যবহৃত হয় তা নিষ্ক্রিয় ও অদাহ্য হওয়ায়, মানে যে সিএফসি এখানে ইউজ করা হয় সেটা নিষ্ক্রিয় বা অদাহ্য, মানে সেটা কিন্তু মানে অ্যাক্টিভ কেমিক্যাল নয়, মানে সেটা সহজে কারোর সাথে রিয়াকশন করে না, তাই নিষ্ক্রিয়, এবং অদাহ্য, সেটা আগুনে পড়ে না। তাহলে কি হবে, এটা কারোর সাথে বিক্রিয়াও করছে না আর আগুনেও পড়ছে না, তাহলে কি হবে, দীর্ঘ সময়ের ব্যবধানে অনেক দিন ধরে যদি সেইটা থাকে একই এলাকায়, সেটা ব্যাপন প্রক্রিয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় ও ওজোন স্তর ধ্বংসের অনুঘটক হিসেবে কাজ করে। সেই সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন কী করছে, সেটা সহজে ধ্বংস হয় না, কারণ এই কারোর সাথে বিক্রিয়া করে না, আগুনেও পড়ে না। তাহলে এক জায়গায় বেশি যদি সিএফসি থাকে, সে অনেকদিন ধরে কী করবে, ব্যাপন বা ডিফিউশন। ব্যাপন মানে হচ্ছে যে কোনো কথা যদি বেশি থাকে সেই জিনিসটা আস্তে আস্তে ছড়িয়ে যাওয়া, যেরকম আমরা কোথাও স্প্রে দিলে সেই গন্ধটা আস্তে আস্তে সারা ঘরে ছড়িয়ে দেয়, সেটাও ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে ছড়াচ্ছে। তাহলে এখানে তোমার সিএফসিটাও আস্তে আস্তে ভূপৃষ্ঠ থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উপরের দিকে ছড়িয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে কী করছে, ওজোন গ্যাসটা ধ্বংসের কারণ হচ্ছে, অনুঘটকের কাজ করছে। তাহলে এরপরে কী আছে, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী? তাহলে এই সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন কীভাবে ওজোন স্তর ধ্বংস করছে। সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন মূলত CF2Cl2, তাহলে CF2Cl2 একটা কেমিক্যাল ও CFCl3 এই কেমিক্যাল, এই দুটো কেমিক্যালের মিশ্রণ মূল্য, এটা মনে রাখতে হবে। এই সংকেতটা CF2Cl2, হ্যাঁ, ডাইফ্লুরো মিথেন। প্রথমে যে CF2Cl2 লিখে রাখো বইয়ের ওপরে এখানে পাশে। সিএফসির দুটো মূল উপাদান যে CF2Cl2, এই CF2Cl2 যৌগটার নাম হচ্ছে ডাইক্লোরো, মানে দুটো ক্লোরিন আছে, আর ডাইফ্লুরো মানে দুটো ফ্লোরিন আছে, ডাইফ্লুরো মিথেন। এই যে সি আছে, সিটা দিয়ে মানে ওর মিথেন যৌগের ওর সঙ্গে আছে। তাহলে CF2Cl2 মানে ডাইফ্লুরো মিথেন, আর CFCl3 ট্রাইক্লোরোফ্লোরো মিথেন। তাহলে এখানে তিনটে ক্লোরাইড আছে, একটা ফ্লোরিন আছে আর মিথেন, তাহলে ট্রাইক্লোরোফ্লুরো মিথেন, এই দুটো নাম ট্রাইক্লোরোফ্লুরো মিথেন লিখে রাখো, CFCl3। তাহলে সিএফসি হলো CF2Cl2 এবং CFCl3 এর মিশ্রণ। অতিবেগুনি রশ্মি আঘাতে সিএফসি বিভাজিত হয়ে যে সক্রিয় ক্লোরাইড অণু উৎপন্ন করে তা ওজোনকে অক্সিজেনে পরিণত করে। তাহলে কি হলো, অতি বেগুনি রশ্মি মানে আল্ট্রাভায়োলেট লাইট সিএফসির উপর পড়ছে, গিয়ে সিএফসি ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে সক্রিয় ক্লোরাইড পরমাণু তৈরি করছে। এর আগে পড়েছিলাম যে রেফ্রিজারেটরে যে সিএফসি ব্যবহার করা হয় সেটা নিষ্ক্রিয়, সেটা রিয়াকশন করছে না, কিন্তু সেটা আল্ট্রাভায়োলেট লাইটে ভেঙে গিয়ে একটা অ্যাক্টিভ বা সক্রিয় ক্লোরাইড পরমাণুতে সেটা থেকে বের হচ্ছে। তাহলে সেই ক্লোরাইড পরমাণু উৎপন্ন হচ্ছে, সেই অ্যাক্টিভ ক্লোরাইড পরমাণুটা কিন্তু ওজোন লেয়ারকে ধ্বংস করছে, ওজোন লেয়ারের সাথে সে রিয়াকশান করে ওজোনকে অক্সিজেনে পরিণত করছে, মানে ওজোনটাকে ভেঙে দিচ্ছে, সেটাই এখানে রিয়াকশান দেওয়া আছে। CF2Cl2, হ্যাঁ, ডাইফ্লুরোমিথেন আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে কী হচ্ছে, CF2Cl। দেখো এখানে দুটো ক্লোরাইড ছিল, এক ক্লোরাইড ভেঙে গিয়ে একটা ক্লোরাইড আলাদা হয়ে গেছে, তাহলে একটা ক্লোরাইড আলাদা হয়ে গিয়ে এই ক্লোরাইডটা সক্রিয় CF2Cl হয়ে গেল, আর এই সক্রিয় একটা ক্লোরিন হয়ে গেল। তাহলে এই যে CF2Cl এই যৌগটার নাম কি হতে পারে, এটার নাম হতে পারে মনোক্লোরো ডাইফ্লুরো মিথেন। একটা ক্লোরিন আছে তাই মনো, আর ফ্লোরিন দুটো ডাইফ্লুরো আর মিথেন, সঙ্গে সক্রিয় ক্লোরাইড। এরপরে কি করছে, এই ক্লোরাইডটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি হচ্ছে, ClO, ক্লোরাইড মনোঅক্সাইড, দেখো ClO তৈরি করছে, আর অক্সিজেন, মানে
ওজনটা ভেঙে গেল, গিয়ে একটা ক্লোরাইড মনোঅক্সাইড তৈরি করলো, একটা অক্সিজেনের অণু তৈরি করলো। এবার ক্লোরাইড মনোঅক্সাইড সিএলও, এ আবার ওজনের সাথে বিক্রিয়া করছে। মানে বায়ুমণ্ডলের ওখানে কী আছে? সব কিছুই আছে, ওজন আছে, অক্সিজেন আছে, ক্লোরিন আছে, ক্লোরাইড মনোঅক্সাইড আছে। তাহলে ক্লোরাইড প্রথমে ওজনের সঙ্গে রিয়াকশন করলো, ক্লোরাইড মনোঅক্সাইড তৈরি করলো। এবার নতুন জিনিস হয়ে গেল, ক্লোরাইড মনোঅক্সাইড আবার কী করলো? সে ওজনকে হাতের কাছে পেলো, ওজনের সাথে রিয়াকশান করলো, এ রিয়াকশান করে আবার ওজনকে ভেঙে দিচ্ছে। তাহলে দেখো কীভাবে ওজন ভাঙছে। এখানে ক্লোরিনও ওজনকে ভেঙে দিচ্ছে, আবার এখানে দেখো ক্লোরিন মনোঅক্সাইড সেও কিন্তু ওজনকে ভেঙে দিচ্ছে। দেখো ক্লোরিন মনোঅক্সাইড ওজন থেকে একটা এখান দিয়ে ক্লোরিনটা আলাদা হয়ে যাচ্ছে, সক্রিয় ক্লোরিন, প্লাস এখানে দেখো দুটো অক্সিজেন অণু তৈরি হয়ে গেল। তাহলে এই দুভাবেই কিন্তু ওজন অণুটা ভাঙছে, ক্লোরিনও ভাঙছে, ক্লোরিন মনোঅক্সাইডও ভাঙছে, ভেঙে অক্সিজেন তৈরি করছে। তাহলে এখানে দেখো কী বলছে, 3 নম্বর বিক্রিয়ায় উৎপন্ন ক্লোরিন পরমাণু। এই যে 3 নম্বর বিক্রিয়া, এখানে উৎপন্ন কী হয়েছে? ক্লোরিন হয়েছে আর দুটো অক্সিজেন আছে। 3 নম্বর বিক্রিয়ায় উৎপন্ন ক্লোরিন পরমাণুটি পুনরায় নতুন ওজন অণুর বিয়োজনে অংশগ্রহণ করে। মানে এইখানে যে ওজন অণুটা আছে, আরও এই যে ক্লোরাইড ওজন অণুকে ভাঙে, তাই পরপর এই যে এখানে ক্লোরাইড নিউক্লিন পরপর ওজনকে ভাঙতেই থাকবে। এই তারপরে কী হবে? ওজন স্তরে ক্ষয় ঘটতেই থাকবে। একটি সক্রিয় ক্লোরাইড পরমাণু লক্ষাধিক অণুর বিয়োজন ঘটাতে সক্ষম। মানে দেখেছো, এখানে একটা ক্লোরাইড ছিল, সেইগুলো অক্সিজেনে ওজনকে ভাঙলো, ক্লোরাইড মনোঅক্সাইড হলো, ক্লোরাইড মনোঅক্সাইড আবার ওজনের সঙ্গে রিয়েকশন করে আবার একটা অ্যাক্টিভ ক্লোরাইড হয়ে গেল। তাহলে এখানে ক্লোরাইডই ছিল, সে আবার ক্লোরাইডই ফাঁকা হয়ে গেল। তাহলে এই আবার ওজনকে ভাঙবে, আবার ক্লোরাইড ফাঁকা হবে, আবার ভাঙবে, ভাঙতেই থাকবে এরকম। মানে অসংখ্য রিয়াকশন করবে একটা ক্লোরাইডই, তার ফলে ওজন লেয়ারটা ধ্বংস হয়ে যাবে। এনও বা এই দেখো পরেরটা কি? নাইট্রিক অক্সাইড। এনও এর উৎস, এনও সংকেতের পুরো নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। এর উৎস কি বলছে? সুপারসনিক জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াতের সময় বর্জ্য গ্যাস রূপে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড নিঃসৃত করে। সুপারসনিক মানে হচ্ছে, সুপার মানে হচ্ছে বেশি, সনিক মানে হচ্ছে সাউন্ড, মানে যেই জেট বিমানগুলি সাউন্ডের বা শব্দের বেগের থেকে দ্রুত গতিতে চলে সেইগুলোকে বলে সুপারসনিক জেট। তাহলে সুপারসনিক জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যাওয়ার সময় কী করে? নাইট্রিক অক্সাইড গ্যাস নিঃসৃত করে। হলো এইটা একটা উৎস হলো। 2 নম্বর উৎস, বজ্রপাতের সময় তড়িৎ স্ফুলিঙ্গের প্রভাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে। হলো, এটা বুঝতে পারলে। মোটরযান থেকে নিঃসৃত গ্যাসে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকে, এটাও বোঝা সহজ। আচ্ছা, শেষোক্ত 2 প্রক্রিয়া মানে লাস্টে অক্সিজেন, বজ্রবিদ্যুতের সময় নাইট্রোজেন অক্সিজেন এবং মোটর গ্যাস থেকে নাইট্রিক অক্সাইড, এই শেষোক্ত 2 প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রিক অক্সাইডের একটা অংশ ব্যাপৃত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়। তাহলে কি হলো? সুপারসনিক জেটের মাধ্যমে একটা নাইট্রিক অক্সাইড, সে তো স্ট্র্যাটোস্ফিয়ারেই রয়ে গেল, তাকে আর কোথাও নিচ থেকে ওপরে যেতে হচ্ছে না। আচ্ছা, বজ্রপাতের সময় যে ট্রপোস্ফিয়ারে তৈরি হচ্ছে স্ফুলিঙ্গের প্রভাবে নাইট্রিক অক্সাইড, আর গাড়ি ঘোড়া চলার জন্য যে নাইট্রিক অক্সাইড, সেগুলো ব্যাপন বা ডিফিউশনের মাধ্যমে আস্তে আস্তে উপরে উঠে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছাচ্ছে। তাহলে এই 3টে সোর্স, 3টেই নাইট্রিক অক্সাইড মনে রাখতে হবে। আচ্ছা, ওজোন স্তর ধ্বংসে নাইট্রিক অক্সাইড ও N2O নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা কী? দেখো নাইট্রিক অক্সাইড NO, আর এখানে দেখো NO2, মানে দুটো অক্সিজেন আছে, তাই নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটাকে NOটাকে আবার নাইট্রোজেন মনোঅক্সাইডও বলতে পারো অনেকে, কিন্তু ওটাকে নাইট্রিক অক্সাইড বলে। আর এটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা। নাইট্রিক অক্সাইড সরাসরি ওজনকে বিভাজিত করে অক্সিজেনে পরিণত করে। এই নাইট্রিক অক্সাইড খুবই পাওয়ারফুল, এ কী করে? ডাইরেক্টলি ওজনকে ভেঙে দিয়ে অক্সিজেনে পরিণত করে। নাইট্রিক অক্সাইড দ্বারা ওজনের বিভাজনের সময় উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 বা ওজোন স্তরে উপস্থিত NO2 পারমাণবিক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে পুনরায় নাইট্রিক অক্সাইড তৈরি করে। কাজেই ওজনের বিভাজন বিরামহীনভাবে চলতে থাকে। কী হলো? এই দেখো রিয়াকশানটা দেখো এবার, তাহলে বুঝতে পারো পুরো কথাটা। নাইট্রিক অক্সাইড ওজনের সঙ্গে রিয়াকশন করে কী তৈরি করলো? নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 আর অক্সিজেন হয়ে গেল। এইবার NO2 আবার কী করছে? NO2 একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে অক্সিজেন পরমাণুর সঙ্গে কেন যুক্ত হচ্ছে? তার কী শর্ত লাগবে? সেই শর্ত হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাব লাগবে। প্রভাবে অক্সিজেন ওজনের বিয়োজনে উৎপন্ন
তাহলে এই ওপরে যে দেখলে আল্ট্রাভায়োলেট রশ্মি ওজোনকে ভেঙে একটা অক্সিজেন আর একটা অক্সিজেন পরমাণু তৈরি করছে। হ্যাঁ, তা সেইখানে যে অক্সিজেন পরমাণুটা ছিল সেই পরমাণুটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হচ্ছে। মানে ওখানে কী আছে, বিভিন্ন রকম, সব রকম আছে, অক্সিজেন আছে, অক্সিজেন পরমাণু আছে, নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, ওজোন আছে। তাহলে এই সব রকম আছে। তাহলে নাইট্রিক অক্সাইড যেই এই রিয়াকশানটায় তৈরি হলো, আগের রিয়াকশানটায় নাইট্রোজেন ডাইঅক্সাইড, সে কী করলো, ওখানে যে অক্সিজেন পরমাণু আছে O2 তার সঙ্গে যুক্ত হলো, NO2 প্লাস O2O। তাহলে যুক্ত হয়ে কী হবে, NO2টা NO হয়ে যাবে। NO2টা কী হবে, এখান থেকে একটা NO2 থেকে একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে NO হয়ে যাবে। NOটাই কী হবে, এই অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু হয়ে যাবে, O2 হয়ে যাবে। তাহলে কী হলো, আবার নাইট্রিক অক্সাইড তৈরি হলো, একটা অক্সিজেন ফ্রি হয়ে গেলো, মানে এই ওজনটা ভেঙে গেল। তাহলে কীভাবে ভাঙলো দেখলে, এখানে নাইট্রিক অক্সাইড ওজনের সঙ্গে রিয়াকশনে নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো, প্লাস অক্সিজেন হলো। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে আবার নাইট্রিক অক্সাইড রিলিজ করলো। যেই নাইট্রিক অক্সাইড ছিল শুরুতে, আবার সেই নাইট্রিক অক্সাইড চলে এলো। তার ফলে কী হলো, ওজন এরকমভাবে ভাঙতেই থাকে, কিন্তু যে নাইট্রিক অক্সাইড সে থাকে অক্ষত। তারপরে এরকম কন্টিনিউ অফুরন্ত এরকম বিক্রিয়া চলতেই থাকে, ফলে ওজন গ্যাস ড্যামেজ বা ধ্বংস হয়। তাহলে এই ওজন স্তর কীভাবে ধ্বংস হতে পারে, সেটা কীভাবে হতে পারে, কী রিয়াকশান হয়, কেন হয়, রিয়াকশানে কী কী শর্ত, এগুলো তোমাদের বারবার করে ভালো করে পড়তে হবে, পড়ে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। প্রত্যেকটা কেমিক্যালের নাম মনে রাখতে পারলে ভালো। হ্যাঁ, যে কোনো পরীক্ষায় আসতে পারে পরবর্তীকালে, চাকরি বাকরি পরীক্ষায়, মাধ্যমিকে তো আসতে পারে, চাকরি বাকরি পরীক্ষাগুলো তো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ওজন স্তর যে ধ্বংস হচ্ছে তার ক্ষতিকর প্রভাবটা কী, ওজন স্তর ধ্বংস হচ্ছে তার অনেকগুলো ক্ষতিকর প্রভাব আছে। কার কার ক্ষেত্রে দেখো, এখানে হেডিং করে বলা আছে, এই হেডিংটা দেখো, হ্যাঁ, এই যে পিং পিং করে, মানুষের ক্ষেত্রে একটা ক্ষতিকারক প্রভাব আছে, উদ্ভিদের ক্ষেত্রে আছে, বায়ুমণ্ডল মানে জল বা সমুদ্রের ক্ষেত্রে একটা আছে, আর পরিবেশের ক্ষেত্রে। এই চারটে হেডিং পরীক্ষায় যখন প্রশ্ন দেবে এইগুলো মাথায় রাখবে, যে মানুষের কী ক্ষতি হতে পারে, উদ্ভিদের কী ক্ষতি হতে পারে, বায়ুমণ্ডল বা জলের কী ক্ষতি হতে পারে, এবং পরিবেশের কী ক্ষতি হতে পারে। আমরা সাধারণত এই প্রশ্নটা দেখলেই ভাবি আল্ট্রাভায়োলেট রশ্মিতে মানুষের কী ক্ষতি হয়, সেইটাই আমাদের মাথায় চলে আসে। কিন্তু না, যখনই তুমি চারটে পয়েন্ট ভাববে তখনই তোমার অনেকগুলো অ্যান্সার চলে আসবে তোমার মাথায়। তাহলে মানুষের ক্ষেত্রে কী হবে, ওজোন স্তরের ক্ষয় হলে আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি দেহে পড়ে। এর ফলে কী হয়, ত্বক পুড়ে যাওয়া, ত্বকের ক্যান্সার হওয়া, চোখে ছানি পড়া, প্রজনন ক্ষমতা বা জন্ম বংশবিস্তারের ক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি, এই প্রবণতাগুলো বেড়ে যায়। উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে, পাতার কালার বিবর্ণ হয়ে যাবে, বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া বিঘ্নিত হবে। বায়ুমণ্ডল বা সমুদ্রে কী হবে, সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া লক্ষণীয়ভাবে কমে যাবে। সমুদ্রের ছোটো ছোটো যে প্ল্যাঙ্কটন থাকে না, ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, আর জু প্ল্যাঙ্কটন। ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ বা গাছ থেকে, তাই, আর জু মানে হচ্ছে প্রাণী। ফাইটোপ্ল্যাঙ্কটন এ আলোর মাধ্যমে সালোক সংশ্লেষ করে খাবার উৎপন্ন করে, বা ওরা নিজেরাও বেঁচে থাকে। তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটন কী করবে, এই ওজোন স্তর ক্ষয় করলে বেশি করে আল্ট্রাভায়োলেট লাইট চলে আসবে। তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া লক্ষণীয়ভাবে কমে যাবে। ফলে যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে তাদের জীবন সংশয় হবে। এই ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে আবার অনেক ছোটো মাছ বড় মাছ বেঁচে থাকে। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন যদি ভালো করে খাবার তৈরি করতে না পারে তাহলে তারাও বাঁচবে না, তাহলে অন্যান্য মাছগুলোরও খাবার পাবে না। পরিবেশের ক্ষেত্রে কী খারাপ এফেক্ট, আল্ট্রাভায়োলেট রাশি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়লে, নাম্বার 1, ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে। নাম্বার 2, জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে জলবায়ুর পরিবর্তন ঘটবে। নাম্বার 3, মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রতলের উচ্চতা বাড়বে, এর ফলে বন্যা হবে। আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে বায়ুমণ্ডলে আলোক রাসায়নিক বিক্রিয়ার প্রাবল্য বেড়ে ধোঁয়াশার সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে, আল্ট্রাভায়োলেট রশ্মি যত বেশি হবে তাহলে কী হবে, তত আল্ট্রাভায়োলেট লাইটটা আলোক রাসায়নিক বিক্রিয়া, মানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, লাইটের বিভিন্ন বিক্রিয়া করবে অন্যান্য যে অনুপরমাণু ইয়ের সাথে, তার ফলে প্রাবল্য বেড়ে গিয়ে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে ধোঁয়াশার সৃষ্টি হবে। তাহলে এই ওজোন স্তর কী, তাহলে কী কী হলো, ওজনটা খুব ডিটেলসে খুব ভালোভাবে পড়তে হবে, এখানে অনেক সায়েন্স আছে।
ওজোন স্তরটা কোথায় থাকে, সেটাতে কী গ্যাস থাকে, সেই ওজোন গ্যাস কীভাবে তৈরি হচ্ছে, তার কীভাবে বিয়োজন হচ্ছে, সেই উৎপাদন বিয়োজনে কী কী কন্ডিশন বা শর্ত থাকছে, তারপর সেই ওজোন স্তর কী করে ভাঙছে বা গহ্বর বা ড্যামেজ হচ্ছে, ওজোন গহ্বর কেমন করে হচ্ছে, কোন কোন গ্যাস সেই ওজোন গহ্বর তৈরিতে দায়ী, সেটা ওজনের সাথে কীভাবে রিয়াকশান করে ওজনকে ভাঙছে, সেই রিয়াকশানগুলো কেমনভাবে অনির্দিষ্টকাল চলতে আছে, লক্ষ লক্ষবার রিয়াকশান একই গ্যাস একই অণু কীভাবে করছে, তা ওজোন গ্যাস ধ্বংসের ফলে খারাপ প্রক্রিয়া কী, খারাপ এফেক্ট কী পড়ছে আমাদের পৃথিবীতে। তো এই সব পয়েন্টগুলো তোমাদের একদম বারবার করে পড়ে জলের মতো মুখস্থ করে ফেলতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। চলো আজকে এইটুকুই থাক। তোমরা এরকম আমি যেরকম পড়ালাম বইয়ে এরকম ডিটেলস পড়বে, সব প্রত্যেকটা ওয়ার্ডের মানে রাখতে হবে। হ্যাঁ, এখানে এই বক্সের মধ্যে এইটা মিস হয়ে গেল বোধহয়। হ্যাঁ, এই আরও জানো যেখানে যা আছে বইয়ের, সবথেকে একটা কথা মাথায় রাখবে, পৃথিবীতে সবথেকে বেশি ইনফরমেশান বা থাকে সঠিক ইনফরমেশান বইতে। বইয়ের বাইরে, বইয়ের অল্টারনেটিভ পৃথিবীতে কিচ্ছু নাই। তুমি যা পড়াশোনা করো, যা কাজ করো, সব কিন্তু কোনো না কোনো বইয়ে লেখা আছে। তাই বইয়ের কোনো বিকল্প নাই। সে আমরা যারা টিচার টিউশন পড়ান তারা, স্যার বা তোমার যে কোনো সাজেশান, সবার থেকে উপরে হচ্ছে বই। তাই তোমরা সবাই বই পড়ো, যত পারো বই পড়ো। এখানে একটা বক্সের মধ্যে কী লেখা আছে, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন একক, ডবসন ইউনিট দ্বারা। তাহলে এটাও মস্তিষ্কে রাখবে, যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। ওজোন স্তরের ঘনত্ব কী দিয়ে, কোন ইউনিটের মাধ্যমে পরিমাপ করা হয়, ডবসন ইউনিট দ্বারা। এক ডবসন একক বলতে কী বোঝায়, এক ডবসন একক বলতে বোঝায় এসটিপিতে 0.01 মিলিমিটার বেধ বিশিষ্ট ওজোন স্তর। মানে এক ডবসনের মানে কত, মানে 0.01 মিলিমিটার বেধ বিশিষ্ট ওজোন স্তর। 0.0 বেধ মানে থিকনেস, মানে 0.01 মিলিমিটার থিকনেসের যে ওজোন স্তর, সেইটাকে বলা হয় এক ডবসন। এবং সেটা কিসে মাপা হচ্ছে, এসটিপি ইউনিটে। এখানে এসটিপি কি, এসটিপি তোমরা আগে যারা পড়েছো হয়তো জানো। হ্যাঁ, এসটিপি ইউনিট মানে কি আমরা একটু দেখে নিই। এসটিপি ইউনিট মেজার, এমইএনটি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। হ্যাঁ, এটা একটা পরিমাপের পদ্ধতি। হ্যাঁ, এইটা একটা ইউনিট যেটা সারা পৃথিবীতে অ্যাপ্লাই করা হয়, ইন্টারন্যাশনাল পদ্ধতি। হ্যাঁ, সেটা এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। দেখি তাহলে ডপশনের সাথে এটা ঠিক মিলছে কিনা, সেটা কীভাবে আমরা বুঝবো। এসটিপি অ্যান্ড ডপশন কি বলছে দেখি। এসটিপি অ্যান্ড ডপশন ইউনিট রিমেন্স ফান্ডামেন্টাল ফর মেজারিং অ্যাটমসফিয়ারিক ওজন, ওজনের মাপার জন্য। ডপশন ইউনিট সেটা কি বলছে, বিকজ ওজন ইজ এ স্প্রেড থিংলি থ্রু আউট দ্য অ্যাটমসফিয়ার বেরিং প্রেশার অ্যান্ড টেম্পারেচার, সায়েন্টিস্ট আর ইউজেস এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার অ্যান্ড ওয়ান অ্যাটমসফিয়ার টু নর্মালাইজ দ্য মেজারমেন্ট, given as the number of ozone molecules required to create a pure layer exactly 0.01 millimeter when compressed at STP. দেখো ডপসন ইউনিটের ডেফিনেশন এখানে দেয়া আছে, কি বলছে, ওয়ান ডপসন ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ওজোন মলিকিউল রিকোয়ার্ড টু ক্রিয়েট এ পিওর লেয়ার এক্স্যাক্টলি 0.01 মিলিমিটার। মানে একটা 0.01 মিলিমিটারের ওজনের লেয়ার তৈরি করতে যতগুলো ওজোন মলিকিউল লাগে সেটাকে এরা ডপসন ইউনিট বলছে। বুঝতে পারা গেল, সেই ডপসন ইউনিটটা কি হচ্ছে, হোয়েন কম্প্রেসড অ্যাট এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে ওই 0.01 মিলিমিটার যে বেধ বা থিকনেসের ওজোন লেয়ার, সেটা তৈরি করতে যতগুলো ওজোন মলিকিউল লাগে সেটাই কিন্তু হচ্ছে একটা ডপসন ইউনিট। ঠিক আছে, এটাই পরীক্ষা আসার মতো এত
ইয়ে নয়, তবে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে ওজোন লেয়ারের পরিমাপ করা হয় কোন ইউনিটের মাধ্যমে, ডপসন ইউনিট, এবং ডপসন ইউনিটের মানে কী বোঝায় সেটা জানলেই তোমাদের যথেষ্ট। তাই আজকে এটুকুই থাক। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বিভিন্ন সকল বন্ধুর সাথে শেয়ার করো, যে তারা নিজেরা ওই ডিটেলসগুলো পড়তে পারে। স্কুলে বা প্রাইভেট টিউশনে পড়ছে কিন্তু এরকম খুঁটি নিজে নিজে যাতে পড়তে পারে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানা যাতে বুঝতে পারে কোথায় অসুবিধা হচ্ছে, তারা এই ভিডিও দেখলে কিন্তু তারা নিজেরাই পড়তে পারবে, অসুবিধা কম হবে। এবং এরকম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস পড়তে হবে এবং ফ্রেশ মাইন্ডে পড়তে হবে। চলো আজকে তাহলে এইটুকুই থাক। পরের দিন আমরা আবার পরবর্তী যেগুলো বাকি থাকলো সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।